পরীর পছন্দ তো প্রকৃতি এবং সেখানে পাহাড়, সমুদ্র, পাখি। পাখি তো মাস্ট। আমার সমুদ্র যদি তুলনা করতে হয় পাহাড় আর সমুদ্রের মধ্যে, যদিও ডিফিকাল্ট, তারপরও আমার সমুদ্রকে একটু বেশি খোলামেলা মনে হয়, একটু উজাড় মনে হয়। পাহাড়কে একটু দাম্ভিক মনে হয়, একটু এমনি একটু অহংকারী মনে হয়, একটু অভিমানী মনে হয়। সো আমি যেহেতু অনেক হয় না, যেহেতু আমি মানুষ, অভিমান তো হবেই, কখনো একটু পাহাড়ের মতো কিন্তু অনেকটা সমুদ্রের মতো। দেখতে কোনটা ভালো লাগে? সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন, সমুদ্র। কি দেখেন? সমুদ্রের বিউটিটা আসলে নিজস্ব, তো আপনি কিভাবে দেখেন আমি কিভাবে দেখি, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ঢেউ একটা আলাদা আলাদা সৌন্দর্য, কোনো ঢেউয়ের সাথে কোনো ঢেউ মেলে না। প্রিয় তালিকায় আসলে আর কি কি আছে? প্রিয় তালিকায় খাওয়া, ঘুম, ম্যাচঠাপ হয়ে বাসার মধ্যে জমে থাকা, আম, খুব প্রিয় মানুষদের জন্য রান্না বান্না করা, অনেক টাইট শিডিউলের মধ্যে সবাইকে অনেক অনেক নাইস ডেলিভারি করা, হয় না, ক্যারেক্টার ডেলিভারি করা, এবং সব থেকে প্রিয় কাজ এই মুহূর্তে আমার বাচ্চাদের সাথে থাকা। রঙ্গিলা কিতাব, এটা আসলে মানে নামটাই কিন্তু এক ভিন্ন রকম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে পরিমণিও এই সিনেমায় যেভাবে আসছে সেটিও কিন্তু অভিন্ন চরিত্রে। একটু এর গল্পটা যদি বলা যায়। রঙ্গিলা কিতাব বেসিক্যালি আমাদের নামটা বা গল্পটা নেওয়া হচ্ছে কিঙ্কর আহসানের উপন্যাস থেকে নেওয়া। তো রঙ্গিলার ব্যাপারটার মধ্যে একটা সিনেমাটিক ব্যাপার সবাই আসলে খুঁজে পায়, কিন্তু আমি বলবো বা আমার টিম যেভাবে আমাকে হয় না যে আমি যেভাবে আমার টিমে থেকে বুঝেছি, সেটা হচ্ছে যে রঙ্গিলা কিতাব মানে দেখতে হবে। দেখতে হবে হ্যাঁ, কোথায়? হয়েছেতে। আচ্ছা, এই যে একটা সিনেমা করতে গেলে শুটিং, একটা ইউনিট, বিশাল বড় ইউনিট থাকে, ডিরেক্টর, ডিওপি থেকে শুরু করে প্রোডিউসার, অনেক শিল্পী কলাকুশলী থাকে। এই যে একটা সকলের সম্মিলিতভাবে একটা সিনেমা নির্মাণ হয়, তার পেছনে তো অনেক গল্প থাকে। এটার ক্ষেত্রে কোনো ভিন্নতা আছে, গল্প আছে? আমার ডিরেক্টর বিশ্বাস করেন যে এটা এই অবধি আমার ক্যারিয়ার জীবনে, আমার অভিনয়ের জীবনে এই অবধি সব থেকে বেস্ট অ্যাক্টিং সবাই আসলে দেখতে পারবে, এটা আমিও বিশ্বাস করি। কারণ প্রত্যেকটা কাজ, আমরা প্রত্যেকটা কাজকে ছাড়িয়ে যেতে চাই, কারণ কোনো কাজকে আমার মনে হয় কোনো কাজের সাথে কোনো কাজের ক্যারেক্টারের কোনো মিল নেই, বা জার্নিটা কোনো মিল নেই, কিন্তু একটা জায়গাতে আমরা কিন্তু ফাইট করতে পারি, সেটা হচ্ছে অ্যাক্টিং বিল্ড আপ। সো আমার মনে হয় ডে বাই ডে সবাই আসলে উন্নতি করে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, সেটা আপনার কাজেও হোক আমার কাজেও হোক। সেক্ষেত্রে আমার মনে হয় আমি আমার এই অবধি বেস্টটা ট্রাই করেছি। আমরা কিন্তু ঢালিউডে দেখেছি জুটি, পরীর ক্ষেত্রে কিন্তু সেটি নেই। দেখা যাচ্ছে পরি গল্পের ক্ষেত্রে মানে একদম চুজি হয়ে গেছে, পাশাপাশি নায়ককে হচ্ছে মানে গল্পটাকেই প্রাধান্য দিচ্ছে এবং অভিনয়টা সেই মতো করে যাচ্ছে। এটি না, শুরু থেকেই আমার কি হয় যে আমি কোনো সুপারস্টারের সাথে কাজ করে কিন্তু সরি আমি এভাবে বলতে চাই না, আচ্ছা, কিন্তু কথার ক্ষেত্রে তো আসলে চলেই আসে। এটা আসলে প্রমাণিত বা সবাই দেখতে পাচ্ছে যে আমি কোনো এমন কোনো হিরোর সাথে কাজ করিনি যে আসলে হয় না যে সুপারস্টার তকমাটা আসলে তার ক্ষেত্রে আমরা দেখতে পাই, ওরকম কিছু না। বা আমি খুবই নিউ কামার একজন ডিরেক্টরের সাথে কাজ করে কিন্তু পরিমণি, আচ্ছা, আমার কিন্তু ওরকম ভাবে কোনো সাপোর্ট ছিল না, না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ওরকম কেউ ছিল যে মিডিয়ার সাথে সম্পৃক্ত, অথবা আমার যে হিরো অনেক বড় সুপারস্টার অ্যান্ড আমার যিনি প্রডিউসার অনেক 5-10টা সিনেমা হিট করে এসছেন,
বা আরো দুটো সিনেমা করেও ফ্লপ খেয়েছেন এরকমও না, উনিও নিউ কামার ছিলেন, ওনার ওই ঘরটা একদমই নতুন ছিল, আমি নতুন ছিলাম। হ্যাঁ, আনিসুল রহমান মিলন ভাই অনেক বড় অ্যাক্টর, উনি সারা জীবনের জন্যই আমার আমার কাছে ওনাকে নিয়ে আর কিছু বলা আসলে নেই। আমার কো অ্যাক্টর ছিলেন সেখানে জায়েদ খান, তো সেখান থেকে আসলে এই অবধি জার্নিটা একান্ত আমার নিজের। যেহেতু জায়েদ খানের নাম আসলে একটু যদি 16 সালে চলে যাই, অন্তর্জালা, হ্যাঁ, সেখানটাও কিন্তু পরিমণিকে অন্য রূপে দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ এই যে এরপরে খুব বেশি কিন্তু হ্যাঁ, সময় ওনার পাওয়া সাথে জুটি হয়ে আমার দ্বিতীয় সিনেমা করা বা দ্বিতীয় কাজ করা, সেখান থেকে বলবো যে আমার মনে হয় এই অবধি, আমি জাজ করা কেউ না, তারপরও যদি আমার আমার ওপিনিয়নটা আমি বলতেই পারি, সেখান থেকে মনে হয় উনি ওনার বেস্টটা ট্রাই করেছেন এবং ওনাকে সবাই পছন্দ করেছেন। আচ্ছা, এই যে কথার প্রসঙ্গে আসলো, বা যেহেতু প্রয়াত হয়েছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন নায়ক, হ্যাঁ, আমরা অনেকেই বলে থাকেন গণমানুষের নায়ক, এবং সেটি দর্শকরা বলে থাকেন, প্রয়াত চিত্রনায়ক মান্না প্রসঙ্গে যদি একটু পরীর কাছে জানতে চাই। ওনার সাথে তো আমার মান্না বা সালমান শাহ, ওনাদের সাথে তো আমার আসলে আম, হয় না ওরকম কোনো অ্যাটাচমেন্ট নেই যেটা আমার কাজের ক্ষেত্রে হয়েছে, কিন্তু দর্শক ক্ষেত্রে কিন্তু এটা হিউজ। যেমনটা আপনার, যেমনটা আরো 10 জন মানুষের, সেরকম কিন্তু আমার সাথেও এই ফ্যান্টাসি বা নায়কের ব্যাপারটা যেরকম হয়, আমরা নায়ক বলতে কিন্তু ওনাদেরকেই বুঝি এখন অবধি। দ্যাটস ইট, আমার অন্য আসলে আর কোনো অ্যাটাচমেন্ট তো নেই ওই আসলে। সিনেমার ক্ষেত্রে কিন্তু মানে দেখানো হয়েছিল যে একজন নায়কের গল্প, সেই গল্প থেকেই এই সিনেমাটা তৈরি হয়। হ্যাঁ, তো কাজ করতে গিয়ে তো অনেক কিছু জানা হয়েছে, মালেক আফসারি ছিলেন এই সিনেমা হ্যাঁ, নির্মাতা, তো একটু যদি ছোট করে বলা যেত। আম লাকি যে ওই সময় আম, এরকম ভাবে একটা সাপোর্ট পাওয়া, এরকম একটা এত বড় একটা কাজ পাওয়া আমার জন্য, বা চ্যালেঞ্জিং কাজ পাওয়া আমার জন্য, আমি আমি নিজেকে অনেক লাকি মনে করি সেক্ষেত্রে। কারণ আমি নিজে তখন যতটুকু আমার ঢেলে দেওয়ার অ্যাক্টিং এর ক্ষেত্রে আমি ততটুকুই কিন্তু দিয়েছি। আমার কোনো বাউন্ডারি ছিল না সেখানে, আমি একদম হৃদয় উজাড় করে কাজ করতে পেরেছি। আমার ডিরেক্টর যেভাবে আমাকে অ্যাসিস্ট করেছেন যে এটা এটা করো, এটা মাথা দিয়েছে যে এরকম ক্যারেক্টার এরকম ভাবে করো, এবং আমি তার ফিডব্যাকও পেয়েছি যে হয় না তখন তো এরকম ভাবে ওটিটি বা সবাই এভাবে ফেসবুকে লেখালেখি করতো না, সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে লেখালেখিও ছিল না বা রিভিউ ছিল না। তারপর আমি যতটুকু খুব দর্শকের কাছ থেকে জানা যায় ততটুকু আমি হ্যাপি। এই নাম জেনে গেল পরিমণি, 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 চারিদিকে ছড়িয়ে গেল, ফিলিংসটা কি ছিল? আমার খুবই অদ্ভুত লাগে যে আমার প্রথম সিনেমা থেকে পরপর যতগুলো সিনেমা আসলে আহ, যেভাবে হিট করেনি বা যেভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছায়নি বা যেভাবে পছন্দ করেনি মানুষ, তার থেকে বেশি পছন্দ করেছে শুরু থেকে আমাকে। হ্যাঁ, সেটা একদম ভালোবাসা সীমাহীন থেকে রানা প্লাজা মুক্তি এখনো পাইনি বা কবে পাবে আমি জানি না, বাট রানা প্লাজা একটা সিনেমা করেছিলাম, সেটা নায়িকা যে আমি ছিলাম, সেটা একটা ক্যারেক্টার আমি করেছিলাম, সেটা যে মানুষ মানুষ জেনেছে বা সেভাবে আমাকে রিসিভ করেছে এখন অবধি, সেটা কিন্তু আমার কাছে হিউজ। মানে আমার কথা হচ্ছে একটা জিনিস আমার খুব অবাক লাগে যে আমার সিনেমাগুলো ফেল করলেও আমি কখনোই কোনো সিনেমা থেকে শুরু থেকে ফেল করিনি, মানে ফেল করিনি মানে আমি তো আমার নিজে থেকে করিনি, মানে দর্শক আমাকে কখনোই ওই ফিলটা আমাকে দেয়নি যে তুমি ফেলড। সো শুরু থেকে আমাকে আমাকে পছন্দ করেছে, হয়তো আমার কাজগুলো ওরকম ভাবে ছিল না যে মানুষকে আমার মতো করে ভালো লাগতে হবে, বাট আমি সেটাকে একদম কমপ্লিট করার ট্রাই করছি যে ওকে, আমাকে যেভাবে মানুষের ভালো লাগে, যেভাবে আমাকে সব কিছু ভুলে মানুষ পাগলের মতো ভালোবাসতে চায়, সে আমার কাজকেও ভালোবাসে। এখন হাতে তো বেশ কয়েকটা কাজও আছে, কবে শুটিং শুরু হচ্ছে, সামনে একটা রিলিজও হবে, শুটিং এরও তো প্রস্তুতি আছে। হ্যাঁ, আমি হয়তো পারিপার্শ্বিক কারণেই আমি অনেক টাইম করে উঠতে পারি না যে অনেক কাজে ফোকাস দেয়া, হয়তো ভালো ভালো কাজও আমার থেকে অনেক
আমি অনেক হাতছাড়া করে ফেলি, এটা আমার ফল্ট। আমি একদমই নিজে মাথা পেতে মেনে নিতে চাই সেই দোষগুলো, যে আমার জন্যই কাজগুলো আসলে আমি করতে পারছি না। কিন্তু বিশ্বাস করেন, আমি আমার বাচ্চাদের সাথে কাটানো এই টাইমটা আমি কোনোদিন ফেরত পাবো না। মানে হয়তো আমি আরো 2 বছর পরে কাজে ঠিকঠাক মতো ফোকাস করতে পারবো, শুধু কাজ নিয়েই ভাবতে পারবো। সবশেষে যেটা জানতে চাই সেটা হচ্ছে সন্তান, তাদের নিয়ে পরিকল্পনা এবং অভিনয় জীবন ক্যারিয়ার নিয়েও একটা পরিকল্পনা থাকতেই পারে, কিভাবে সাজানো হচ্ছে? আম, পরিকল্পনা হয় না যে বা ওকে ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, মানে সো কল কোনো কিছুর মধ্যে আমি ওকে আটকাতে চাই না। আমি এখন অবধি জানি না ও আসলে কি হতে চায়। ও যখন ফুটবলে একটা মানে লাথি দেয় তখন মনে হয় ও মেসি হবে। যখন ও সুন্দর করে আমার সাথে গান গাওয়া শুরু করে কোনো একটা টিভিতে অথবা কোনো সাউন্ড শুনে মনে হয় যে ও গান গাচ্ছে, তখন মনে হয় ও সিঙ্গার হবে। নানা রকমভাবেই মায়েদের মনে ওরকম আসে, আমার মনে হয় সবারই আসে, সব মায়েদের মনেই আসে। কিন্তু ও কি হবে সেটা এখন আমি ফাইন্ড আউট করতে পারিনি। ও বড় হোক, তারপর সুন্দর করে ডিসাইড করুক ও কোন প্রফেশনে যাবে। কিন্তু আমি এনশিওর করতে চাই যে ও ঠিকঠাক মতো মানবিক মানুষ হোক। বর্তমান প্রেক্ষাপট দেশের সংস্কার হয়েছে এবং পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ সংখ্যাও কিন্তু কমে গেছে, সিনেমা হলে সিনেমা মুক্তিও কম পাচ্ছে। সে জায়গায় ওটিটিতে পরিমণির একটি সিনেমা আসছে। এখন আবার প্রশ্ন হচ্ছে যে চলচ্চিত্র নির্মাণ না হলে চলচ্চিত্র সিনেমা হলগুলো বাঁচবে না, সেই জায়গা থেকে পরিমণির ভাবনা কি? দেখেন, এটা তো এক কথায় বা একটা আড্ডায় শেষ করা যায় না। কিন্তু সবাই তো একটা সুন্দর একটা সলিউশন চায়, যেখানে কোনো ফাইট থাকবে না, নিরপেক্ষতা বজায় থাকবে, যেখানে কোনো গ্রুপিং হবে না, সিন্ডিকেট হবে না। সেরকম একটা জায়গাতেই তো আসলে আমরা সবাই কাজ করতে চাই। সে হোক না সিনেমা, হোক না যে কোনো সেক্টর, আমার সেটাই মনে হয়। তো দিন শেষে আমি একটা কথাই বলবো, কোন কথা বললে আবার কোন দিকে হয় না যে পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমি রীতিমতো ভয় পাই পলিটিক্যাল ইস্যু। তো সেখান থেকে বলি, সবার আত্মশুদ্ধিটা অনেক জরুরি। সিনেমার পরিবর্তনের পথ কি দেখা যাচ্ছে, বা পরিবর্তন হচ্ছে বা আমরা হবে? যতই বলি না কেন যে সবাই মিলে কাজ করি, সবাই মিলে একটা সুন্দর একটা জায়গা করি, আসলে আমরা সবাই মিলে কি করতে পারছি? হয়তো কিছু সংখ্যক লোক আমরা ট্রাই করছি নিজেদের জায়গা থেকে যে চলো আমরা সবাই মিলে কাজ করি। তো সেই সবাইটা অল্প সংখ্যক লোকজন, কিন্তু সেটা অনেক বড় পরিসরে হোক, একদিন সবাই হয়ে উঠুক সত্যিকারের, সেটা আমি আশা করব। পরিমণিকেও তো হাল ধরতে হবে সেই জায়গাটায়, হুম। কি ভাবছে? ধরতে চাই। কিভাবে সেটা? সেটা তো এখন বলা যাচ্ছে না আসলে। কে কতটা হেল্পফুল, কে কতটা আমার কথাটা আসলে বুঝতে পারবে, কে কতটা আমার আমার কথাতে জানান দেবে, সেটা অনেক বড় ফ্যাক্ট। তো আমি একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে চাই আসলে। সিনেমা মানেই বুঝতাম যে এফডিসি, এবং সেখানে এই সিনেমা নির্মাণ হতো, সেই সিনেমার নায়ক নায়িকাকে দেখার জন্য দর্শকরা হলে ভিড় জমাতো। এখন সেটি আসলে দেখা যাচ্ছে না, হলগুলো মুক্ত না, হয়ে যদি যাচ্ছে। ভবিষ্যৎ দেখতে চান, আমি শিল্পীদের দুস্থ শিল্পী বলাটা, এই শব্দটা আমি ইরিজ করে দিতে চাই, একদম মুছে ফেলতে চাই। যে দুস্থ শিল্পী কেন আসে? শিল্পীরা কখনো দুস্থ হতে পারে না, এবং তাদের সেই পটেনশিয়াল আছে যে তারা শিল্পী, কারণ তাদের পটেনশিয়াল আছে। কিন্তু তারা কেন দুস্থ হবে? শিল্পী কখনো দুস্থ হতে পারে না। তো সেই জায়গাতে আমার অবশ্যই একটা আমি ওই জায়গাতে রুখে দাঁড়াতে চাই যে দুস্থ শিল্পী হতে পারে না কেউ, আসলে শিল্পীরা কখনো দুস্থ হতে পারে না। তো পরিমণি, আমরা অনেকক্ষণ কথা শুনলাম আপনার, এবং সেই সঙ্গে অনেক অজানা তথ্য জানলাম, অনেকক্ষণ সময় আমি দিলেন। আমি অনেক প্লিজড এবং আমি অনেক থ্যাঙ্কফুল টু ইউ অ্যান্ড সময় টেলিভিশন, যে আমি বাংলাদেশের এখনো বলবে যে পক্ষপাতিত্ব করছি কিনা, কিন্তু বিশ্বাস করেন আমি অনেক মন খুলে আড্ডা দিয়েছি, মন খুলে কথা বলেছি। আমার মনে হয় যে সবারই, সমস্ত শিল্পীদেরই এই মেপে হাসা, মেপে কথা বলাটা থেকে একটুখানি বের হয়ে এসে মনের মতো করে কথা বলাটা উচিত। না হলে বিশ্বাস করেন, ঘরের মধ্যে আপনার ভেতরের কষ্ট, বাইরের কষ্ট সব মিলিয়ে দুমড়ে মুচড়ে আপনাকে মরতে হবে। আপনি জানান দিয়ে মরেন, মানে একা মরেন না আর কি। অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ, তাহলে আমার বাচ্চাদের কাছে যাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।